সবাই একসাথে চিৎকার করে উঠল। মার্জিয়া বেগম ছুটে গিয়ে জিনিয়াকে বুকে আগলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলেন, জিনিয়ার, হায় আল্লাহ, এই কি হয়েছে তোমার? জোহান ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার চোখ ভেজে গেল, হাত কাঁপছে। কিউটি গার্ল, ও কিউটি গার্ল, চোখ খুলো। আমার হাতে থাকা গিফট আর ছোট ব্যাগগুলো তাড়াহুড়ো করে একপাশে সিঙ্গেল সোফাটা রাখলো। তারপর রোহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুটে দৌড়ে গিয়ে এসে জিনিয়াকে কোলে তুলে বড় সোফা শুয়ে দিল। মিম আর ফিহা হতভম্ব, তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। একে অপরের দিকে তাকে যেন বোঝার চেষ্টা করছে এমন কেন হলো। এদিকে জায়েদ ছটফট করতে লাগলো, বুক ফেটে যাচ্ছে তার। বোনের অবস্থা দেখে হঠাৎই চিৎকার করে উঠল, পানি! কেউ পানি আনো, আমার বোনের কি হয়ে যাচ্ছে? যারা শরীরও কাঁপছিল, মাথা ঘুরে যাচ্ছিল। এইসব দেখে সে ছোট্টে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। হাত কাঁপতে কাঁপতে গ্লাসে পানি ভরে নিয়ে এলো। আরমানকে পানি দিয়ে দেয় যারা। আরমান পানিটা নিয়ে জিনিয়ার চোখে পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু জাহেদের মাথায় তখন আগুন। রোহান বিয়ে, তার বুকের ভেতর আগুন লেগেছে। সে দৌড়ে গিয়ে রোহানের কলার চেপে ধরল। হারামজাদা, তুই আমার বোনকে ভালোবাসিস আর এখন অন্য মেয়েকে বিয়ে করবি? তার চোখ লাল, গলা ফাটছে, মুখ থেকে গালিগালাজ বের হচ্ছিল। রোহান কিন্তু কোনো জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা মিষ্টির প্যাকেটগুলো মেঝেতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। রাশেদ তখনই দৌড়ে এসে জাহেদকে ধরল, পাগলামি করবেন না জাহিদ স্যার, সারুন প্লিজ। কিন্তু জাহেদ থামছিল না। ঘরের পরিবেশ ক্রমেই গরম হয়ে উঠেছিল। এবার আরমানের মাথা একেবারে ছিঁড়ে গেল, তার ধৈর্য ভেঙে গেল পুরোপুরি। জিনিয়াকে জানার কাছে দিয়ে এসে সে এগিয়ে গেল। হঠাৎ ঠাস করে একটা চড় মারল জাহেদের গালে। সেই শব্দ যেন ঘর কেঁপে উঠল। জাহেদ হতভম্ব হয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময়, ঠোঁট কাঁপছে। গাল চেপে ধরে কিছু বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। কিন্তু এখানেই শেষ হলো না। আরমান হঠাৎ রোহানের দিকেও ফিরল, তার চোখ রক্তবর্ণ, কণ্ঠ কাঁপছে রাগে। হঠাৎ আরেকটা ঠাস, রোহানের গালেও থাপড় বসে গেল। ঘরের ভেতর সবাই স্তব্ধ। মিম, ফিহা আর যারা কেঁপে উঠল। তারা দ্রুত মার্জিয়া বেগমকে সাহায্য করে জিনিয়াকে টেনে রুমের ভিতর নিয়ে গেল। মাথায় পানি দিতে লাগলো, মুখে বাতাস করতে লাগলো। এদিকে রাশেদ দূরে দাঁড়িয়ে গেল, মুখে বিরক্তি, মনে মনে ভাবল, আবহাওয়া ভয়ঙ্কর গরম, দূরে না দাঁড়ালে আমাকেও একখানা বসিয়ে দিত স্যার। রোহান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুখ খুলে চেঁচিয়ে উঠল। বাল মারছিস কেন? আরমান ফুঁসে উঠল, তুই জানিস না তুই কি বলছিস আর কেন মারছি? রোহান কাপা গলায় উত্তর দিল, হ্যাঁ, আমি শুধু বিয়েই কথা বলেছি। বিয়ের কথা কিভাবে বলেছিস গাধা? বলেছি আমার বিয়ের মিষ্টি। আরমান আর রাগ সামলাতে পারল না, আবারও ঠাস করে একটা থাপ্পড় মারল রোহানকে। রোহান এবার গর্জে উঠল, আবার মারছিস কেন শালা? ওরে ভোদাই, তোর বিয়ের কথা শুনে আমার বোন অজ্ঞান হয়ে গেছে, এটা তোর দোষ না নাকি? আরমান চিৎকার করে উঠল। রোহানের চোখ ভিজে এলো, মুখ কাঁপছে, গলা আটকে আসছে। সে কাঁদো কাঁদো কঞ্চে বলল, তোর বোন আমার পুরো কথা না শুনে জ্ঞান হারিয়েছে। আমি তো শুধু বলেছি বিয়ের মিষ্টি, বলিনি যে আমি অন্য কাউকে বিয়ে করেছি। বাকি কথাটা বলার আগেই ও পড়ে গেছে। ঘর একেবারে নীরব হয়ে গেল, সবাই স্তব্ধ। মার্জিয়া বেগম তখন ঘর থেকে বের হলে এলেন। তার মুখে ক্লান্তি, চোখে অশ্রু, কণ্ঠে তীব্র ব্যথা। তোমরা কেন এমন করছো? নিজেদের মাঝে ঝামেলা না করে বসে কথা বলো। ফিহা আর মিম পেছন থেকে ভাঙা গলায় বলল, আন্টি, আপনি এখানে আসুন। জিনিয়াপুর জ্ঞান ফিরছেন না, আমরা পারছি না সামলাতে। মার্জিয়া বেগম চঞ্চল পায়ে চলে গেলেন রুমের ভেতর। রোহান বুক চাপড়ে বলল, আমি ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছি, কিন্তু আমার ভালোবাসা একটাই, জিনিয়া। ওকে এখন কি করে বোঝাবো? তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কণ্ঠে তীব্র যন্ত্রণা। জায়েদ এখনো গাল চেপে ধরে দাঁড়িয়ে আছে, তবে তার বুকেও ধাক্কা লেগেছে। সে ধীরে ধীরে বলল, তুমি সত্যি আমার বোনকে ভালোবাসো? তোমার সাথে জিনিয়ার বিয়ে ঠিক হয়েছে? আরে শালাবাবু, কাল তো এই জন্যই ময়মনসিংহে গিয়েছিলাম আমরা, জিনিয়া আর আমার বিয়ের কথা পাকা করতে। ঘরের ভেতর আবারও নীরবতা নেমে এলো। শুধু সবার শ্বাস, সবার ব্যথা, সবার দুঃখ ভাসছিল বাতাসে। ভেতরে মিম, ফিহা আর যারা চেষ্টা করছিল জিনিয়ার জ্ঞান ফেরানোর, পানি ছিটাচ্ছিল, মাথায় হাত বোলাচ্ছিল।
বাইরে দাঁড়িয়ে রোহান দুই হাতে মুখ ঢেকে রেখেছে হাত দিয়ে। তার চোখ ভিজে গেছে, বুক ফেটে যাচ্ছে। আরমান এখনো রাগে গজগজ করছে, কিন্তু তার বুকের ভেতর যন্ত্রণা সব গাধা তার কপালে এসে জুটেছে। কি যন্ত্রণা, একটা কথাও ঠিক করে বলতে পারে না। যাও বলেছে তাতে আরও হিতে বিপরীত হয়ে গেছে। হঠাৎ জারাতের বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীরা একে একে ভিড় জমাতে শুরু করলো। রহিমা বেগম আর তার সঙ্গীরা রাবেয়া বেগম এসে মুখ বাঁকিয়ে বললেন, হায় হায়, ঘরে যুবতী মেয়ে রেখে আবার অচেনা ছেলে পুলে ঢোকানো হচ্ছে। বাহ বাহ, এই কি অবস্থা রে। আরমান আর রোহানকে জারাদের বাড়িতে ঢুকতে দেখে রহিমা বেগম তাদের সাথে করে নিয়ে আসেন। ওই দিনের কথাগুলো ওনার হজম হচ্ছিল না। ওত পেতে বসেছিলেন মার্জিয়া বেগমকে হেনস্থা করতে। যেই না সুযোগ পেলেন অমনি হাতিয়ে নেয়। তখন তার কথার সাথে সাথে পাশে থাকা আরেকটা প্রতিবেশী রাবেয়া ছোট পাকিয়ে বলে, স্বামী বিদেশে, বড় ছেলে বিদেশে, আর ঘরে এখন অচেনা ছেলে আসছে, বুঝলে তো সব। তাদের কণ্ঠে বিদ্রুপ আর চোখে সন্দেহের শলাকা। ভিড়ের মধ্যে কেউ কেউ খিকি করে হাসছে, কেউ আবার ধীরে ধীরে গুনগুন করছে। কথাগুলো শুনে আরমানের চোখে রাগে আগুন জ্বলে উঠল। তার মুখমণ্ডল লাল হয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে জবাব দিল, আন্টি, মুখ সামলে কথা বলেন। আমার আর মানজারার সম্পর্ক নিয়ে আপনাদের বাজে ইঙ্গিত করার অধিকার নেই। আপনাদের মতো মানুষ শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায়। তোমার এত গায়ে লাগছে কেন বাপু? কিছু আছে নাকি ওর সাথে? আরমানের রাগ যেন তর তর করে বাড়তে লাগলো। একদম বাজে ইঙ্গিত করবে না, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এবার তো রহিমা বেগম আরো চিৎকার করে উঠলেন, হায় হায়, আমাদেরই উল্টো দোষারোপ করছো কেন? তুমি নিজেকে কি ভদ্র ঘরের ছেলে মনে করো নাকি? কারা কারা যে এই ঘরে ঢুকছে আল্লাহই জানে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির শব্দ শুনে যারা বের হয় কি হয়েছে দেখার জন্য। আর এই কথা শুনে যারা তাড়াতাড়ি আরমানকে চোখে ইশারা করলো, চুপ থাকেন আপনি, কিছু বলবেন না প্লিজ। কিন্তু সেই ইশারাতে যেন আরমানের রাগ আরো বেড়ে গেল। তার গলা ভারী হয়ে উঠল, মুখ দিয়ে কঠিন শব্দ বের হতে চাইছিল। রোহান সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল। শান্ত হ বন্ধু, এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। তবুও আরমান যেন ধৈর্য হারাচ্ছিল। তার চোখ লাল হয়ে উঠেছে। কিন্তু ঠিক তখনই আসলো মার্জিয়া বেগম। এগিয়ে এলেন, তার চোখে ভরপুর তেজ। আর তিনি থেমে থাকলেন না। আমার মেয়েকে নিয়ে এত বড় বড় কথা বলছেন কেন? যখন চেয়ারম্যানের ছেলে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চাইছিল, তখন তো আপনাদের কাউকে দেখি নাই। তখন তো সাহস করে কেউ আমার দরজায় দাঁড়ায়নি। আজ যখন এই ছোট ছোট ছেলে মেয়েরা আমার ঘর সামলাতে এসেছে, এখন কেন আপনাদের গায়ে আগুন ধরেছে? আর ওরা সবাই আমার সন্তানের মতো, ওদের নিয়ে বাজে কথা বলবেন না। তার কণ্ঠ এত দৃঢ় ছিল যে চারপাশে ভিড় মুহূর্তে থমকে গেল। জোহান ও মায়ের পেছনে আসে ড্রয়িং রুমে। ওদের কথাগুলো বোঝার মতো বুদ্ধি ওর হয়েছে, কিন্তু রহিমা বেগম হাল ছাড়লেন না, দাঁত খিচে বললেন, ওইসব গল্প শোনানোর দরকার নেই। আমরা তো শুধু সত্যিটাই বলছি। কে জানে এই ছেলেগুলো আসলে কিসের জন্য এই ঘরে ঢুকেছে। মা যেমন, মেয়েও তো তেমনই হবে। আন্টি, আমাদের সবারই চোখ আছে, আমরা জানি কে ভালো কে খারাপ। আর যাদের ভেতর খারাপ চিন্তা আছে তারাই অন্যকে খারাপ চোখে দেখে। ঠিক তাই, আপনারা যদি সত্যি ভালো প্রতিবেশী হতেন তাহলে যারাকে অপমান না করে পাশে দাঁড়াতেন। কথায় কথায় বদনাম করা আপনারা শিখেছেন, সম্মান দেওয়া নয়। এবার মাঠে নামলো মিম আর ফিহা। দুই বান্ধবী, চোখে তখন আগুন। তাদের মুখে ছাঁচালো কথায় মুহূর্তের জন্য থমকে গেল রহিমা আর তার দলবল। এদিকে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে ছিল রাশেদা জাহেদ। দুজনেই মিম আর ফিহার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, চোখে মুখে প্রশংসার ছেলে। মনে মনে ভাবল, বাহ বাহ, কি জাজ এই দুই মেয়ের, কি সাহস। বোনগিরি বাজে কথাগুলো ওর গায়ে লাগছে। ছোট দেখে কি হয়েছে, সে কি একেবারেই কিছুই বোঝে না। এবার জোহানও বলে, আবার জামাই যে মন্তুর কাকার বেগুন ক্ষেত থেকে বেগুন চুরি করেছে, আমি কি তা একবার বলছি কাউকে? রাবিয়া কাকি। রাবেয়া বেগমের মুখটা চুপসে গেল জোহানের কথা শুনে। মুখে খুলে কিছু বলতে যাবে, তার আগে জোহান আবারও বলে, ও কাকি,
তোমার মেয়ে আমার প্রাইভেট টিচারের সাথে পালিয়ে গেছে। এটা কি একবার বলেছি আমরা? তোমার মেয়ের তো চোখ খারাপ ছিল, আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকতো। কই, আমি তো সে কথা বলিনি কখনো। তাহলে তোমরা কেন আমাদের নিয়ে বাজে কথা বলছো? এমন পরিস্থিতিতে জোহানের কথা শুনে মার্জিয়া বেগম সহ সবাই মুখ টিপে হেসে ফেলেন, কিন্তু আরমান এখনো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ফিহা এবার একটা বাংলা বুলি ছাড়ে প্রতিবেশীদের দিকে। ফিহা মুখ বাঁকিয়ে বলে, বুঝলি জোহান, এদের নিজেদের বুকিতে দেড় মন খু, অন্যের কয়েক খলখলাইয়া দু। ফিহার কথা শুনে জাহেদ যেন হতবুদ্ধি হয়ে গেছে। তার কটকটি আগের ফর্মে ফিরে এসেছে। কিভাবে কোমর বেঁধে ঝগড়া করছে এই মেয়ে, তাকে ভবিষ্যতে খুব নাচাবে মনে হচ্ছে। এখন এসেছে অন্যের নামে মিথ্যা বদনাম বের করে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে। যত সব ফাউল আর উটকো বেডি মানুষ। মিম ও ফিহার সাথে তাল মিলিয়ে বলে কথাগুলো। রাশেদ শুধু সাধারণ মানুষের মতো ঝগড়া দেখে যাচ্ছে। তার কি যে মজা লাগছে ঝগড়া দেখতে। প্রতিবেশীদের মুখে যেন আর জবাব রইল না। বারবার চেষ্টা করেও তারা মিম আর ফিহার কথার সামনে টিকতে পারছিল না। রহিমা বেগম রাগে গজগজ করতে করতে বলল, ঠিক আছে ঠিক আছে, যা খুশি করো, কিন্তু মনে রেখো লোকজন কি বলছে। আমাদের মুখে না বললেও পাড়ার সব খবর ছড়াবে। এই বলে তারা গজগজ করতে করতে চলে গেল। তাদের সাথে যারা দাঁড়িয়ে ছিল তারাও আর কিছু বলতে পারল না। ঘরের ভিতর আবারও শান্তি ফিরল, তবে সেই শান্তি ছিল দৃঢ়তা ভরা। আরমান রাগ সামলাতে না পেরে ঘুরছে উঠল। এরা কারা রে? আমাদের সম্পর্কে এরকম বাজে কথা বলে? হাফ ইঞ্চির বাচ্চা, তুই কেন আমাকে তখন চুপ থাকতে বললি? রোহান পাশে দাঁড়িয়ে আরমানকে আটকানোর চেষ্টা করছে বারবার। এখানে যারার মা আছে, আরমান যদি যারার সাথে এইভাবে কথা বলে তাহলে সন্দেহ করতে পারে। মার্জিয়া বেগম বিস্মা দৃষ্টিতে তাকিয়ে আছে আরমানের দিকে। এই ছেলে কার কথা বলছে? আরমান যারাকে হাফ ইঞ্চি বলাতে মার্জিয়া বেগম কিছু বুঝতেই পারল না। তুমি কার কথা বলছো বাবা? আরমান রাগে ফুঁসছে, চোখ দুটো যেন নিমিষে রক্ত লাল হয়ে উঠে। আরমানের চোখ। রোহান পরিস্থিতি সামলাতে বলে, আন্টি আসলে আমাকে বলেছে। রেগে আছে তো, মাথা ঠিক নেই ওর। মার্জিয়া বেগম এবার যারাকে জড়িয়ে ধরলেন। মা আমার, মাথা উঁচু করে থাকিস। এই সমাজ শুধু দোষারোপ করতে জানে, কিন্তু আল্লাহ সত্য জানেন। মিম আর ফিহা তখনও রাগে ফুঁসছিল। তারা একসাথে বলে উঠল, আন্টি ভয় পাবেন না, আমরা আছি আপনার সাথে। কে কি বললো তাতে কিছু আসে যায় না। ঘরের ভিতর একটা দৃঢ় নীরবতা নেমে এলো। চারজন তরুণ তরুণী, এক অসহায় মা আর সাহসী মেয়ে, সবাই যেন বুঝলো প্রতিবেশীর কটূক্তি থামানো সম্ভব নয়, কিন্তু তাদের জবাব দেওয়া সম্ভব। বাইরে তখনও বিকেলে সূর্যের আলো ঝলমল করছে। প্রতিবেশীরা রাগে গজগজ করতে করতে চলে গেছে। মিম, ফিহা, জোহান আর মার্জিয়া বেগম জিনিয়ার কাছে চলে আসে। তাদের পেছন পেছন রোহান, জাহেদ আর রাশেদও চলে আসে। ড্রয়িং রুমে যারা শুধু দাঁড়িয়ে আছে, চোখে ভয়ের ছাপ। আরমানকে দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। যারা ভয়ে ভয়ে এগিয়ে এলো, তার চোখ লাল, ঠোঁট কাঁপছে। সে বুঝতে পারছে আরমান প্রচণ্ড রেগে আছে। এই মুহূর্তে জন্য তার দিকে চোখ তুলছে না। আরমান যে গিফটগুলো যারার জন্য এনেছে সেগুলো যারা হাতে ধরিয়ে দিয়ে গভীর গলায় বলল, এগুলো রাখো, আমি আসছি। কতগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করলো যারা বুকে। সে হকচকে গিফটগুলো বুকে চেপে ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, না না না, আপনি যাবেন না প্লিজ। যারা হাতে উষ্ণতা আরমানের বুকের ভেতর জমে থাকা আগুনটাকে একটু হলেও শান্ত করলো, তবুও ঠোঁটে কড়া গলায় বলল, আমি ভয়ঙ্কর রেগে আছি মানজারা, আমার সাথে কথা বাড়িও না। যারা চোখ মুছে নরম গলায় বলল, আমি জানি আপনার রাগ ভয়ঙ্কর, তবুও আমি চাই আপনি আমার পাশেই থাকুন। আপনার রাগ আমি মেনে নিব, কিন্তু আপনার চলে যাওয়া আমি মেনে নিতে পারবো না। এই কথা শুনে আরমান থেমে গেল। চোখ নামিয়ে চেয়ে রইল মেঝের দিকে। মুহূর্তের মধ্যে যেন তার বুকের ভেতর নরম কিছু ভেঙে পড়ল। সে ধীরে ধীরে জবাব যারার হাত ছাড়াতে চাইল, কিন্তু যারা ছাড়লো না, বরং আরো শক্ত করে হাঁকড়ে ধরল। তারপর ভাঙা গলায় ফিসফিস করে বলল, ও স্বামী যান, আপনি আমার সবকিছু, দয়া করে আমাকে একা ফেলে যাবেন না। আমার লক্ষ্মী, আপনার লক্ষ্মী বউয়ের কথা রাখবেন না। আরমান চোখ বন্ধ করল।
বুকের ভেতর জমে থাকা রাগ এক ফোঁটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। জারার কণ্ঠে যে ভরসা, যে আকুতি, সেটা যেন তার সমস্ত ক্ষত ধীরে ধীরে সেলাই করে দিয়েছে। সে ধীরে জারার মাথায় হাত রাখলো। ঠিক আছে, যাচ্ছি না। যারা কান্না ভেজা চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল। সে মাথা নাড়ল সম্মতিতে। জিনিয়া তখন অচেতন হয়ে শুয়ে আছে, সবার মুখে চিন্তার ছাপ। এমন সময় আরমান আর যারা ধীরে ধীরে রুমে ঢুকে। যারা এগিয়ে গিয়ে ফিহার পাশে দাঁড়ায়, হাতে ধরা গিফটগুলো এক কোণে আস্তে করে রেখে দেয়। মুহূর্তে রুমটা ভারী হয়ে উঠে কেউ যেন স্বাভাবিকভাবে শ্বাস নিতেও পারছে না। জোয়ান চুপে চুপে জিনিয়ার পাশ ঘেঁষে বসতে যায়। তার ছোট্ট মন জানে তার কিউটি গার্ল খুব অসুস্থ, এই অবস্থায় তাকে সেবা করতে হবে। কিন্তু তার এই কাণ্ডে রেহানের গা জ্বলেই উঠে। চোখ রাঙিয়ে তাকালেও জোহানের কিছু যায় আসে না। সে গম্ভীর ভঙ্গিতে জিনিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। মায়ের দেখা দেখি রোহানের মাথা যেন রাগ রক্তই চলে গেল। একটা ছোট্ট বাচ্চা তার জায়গা নিয়ে বসে আছে, এটা সে মেনে নিতে পারছে না। তাই এক ঝটকায় জোহানকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে গেল। মনে হলো পুরো পৃথিবীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন এই ছোট্ট ছেলেটা। সব সময় তার সাথে মির্জাফরের মতো করে। রোহানের কোলে হাত পা ছুটছে, কিন্তু রোহান শক্ত করে ধরে রেখেছে। রুমে উপস্থিত সবাই এই দৃশ্য দেখে হেসে ফেলে। এত বড় মানুষ একটা বাচ্চার সাথে হিংসা করছে, এটা ভেবে মুখে কারো হাসি চেপে রাখা যাচ্ছে না। মার্জিয়া বেগম মুচকি মুচকি হেসে সবকিছু বুঝে ফেললেন। তিনি জানেন রোহান আসলে জিনিয়ার জন্য কতটা অস্থির, তাই এই নিয়ে বেশি কিছু বললেন না। এইদিকে আরমান ঠোঁট কামড়ে হেসে রোহানের দিকে এগিয়ে গেল। রোহানের কোল থেকে জোহানকে সাবধানে নামিয়ে নিল নিজের কোলে। মুখটা জোহানের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, কি শালা বাবু, এখনই মেয়েদের পিছনে লাইন মারছো নাকি? বড় হলে কি করবা? কথাটা শুনে জোহানের মুখ লাল হয়ে গেল। তাকে শালাবাবু ডাকা মানে তার ছোট্ট অহংকারে বড় আঘাত। সে চেঁচিয়ে উঠল, তুমি আমাকে গালি দিবে না, একদম না। আরমান হেসে ফেলল। গালি কই দিলাম, তুমি তো আমার নাদান শালা বাবু। জোহান দাঁত কেলিয়ে তাকালো, যেন মনে মনে ভাবছে এই লোকটা কেন বারবার তাকে খোঁচায়। শালাবাবু বলে, প্রথম দিন দেখা হয়েছিল, সময়ও বলেছিল, কেন হোয়াই? মনেও এই সন্দেহ নিয়ে প্রশ্ন করে জোহান। আচ্ছা, আপনার বাড়িটা যেন কোথায়? ময়মনসিংহ। জোহান ভাবুক হয়ে বলে, ও, মমি সিং। তাহলে মনে হয় আপনাদের ওখানের বাচ্চাদের শালাবাবু বলে, তাই না? আরমান জোহানের দিকে ফ্রিকুচকে তাকায়। ময়মনসিং নয়, ময়মনসিংহ। ওই দুটো একই তো হলো, মমি সিং। আরমানের এখন নিজের কপালে নিজেরই মারতে ইচ্ছে করছে। এই ছেলেকে সে বলেছে এক, আর এই পটলটা বলছে আর এক। আরমান বোঝানোর মতো করে বলে, দুটো এক হবে না, ময়মনসিংহ হবে, ময়মন সিংহ। হ্যাঁ বুঝেছি, তো কানের কাছে এমন করার কি আছে? বিরক্ত হয়ে জোহান বলে, বোঝে থাকলে বলো এবার ময়মনসিংহ। হ্যাঁ হ্যাঁ বলছি মমি সিং। শালা পটলের বাচ্চা। রাগে দাঁতে দাঁত চেপে বলে আরমান। ঠিক সেই সময় জিনিয়া চোখের পাতা আসতে কাঁপতে শুরু করলো। যারা বিচলিত কঞ্চে বলল, আম্মু দেখো, জিনিয়ারাপুর জ্ঞান ফিরছে। সবাই দম বন্ধ করে তাকিয়ে রইল জিনিয়ার দিকে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরছে। চোখ খুলতেই সে চারপাশে মানুষের মুখ দেখতে লাগলো। মা, এখন শরীর কেমন লাগছে? বললেন মার্জিয়া বেগম। জিনিয়া মাথা নাড়িয়ে বোঝালো ভালো, কিন্তু জিনিয়ার যখন রোহানের দিকে চোখ যেতেই হঠাৎ সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। রোহানের বুকটা হু হু করে উঠল। আপু, তোমার এখন কেমন লাগছে? মার্জিয়া বেগম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। মেয়ের জন্য কিছু একটা করতে হবে। রান্নাঘরের দিকে হেঁটে গেলেন স্যুপ বানাতে। রুমে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো। জাহেদ টের পেল এই পরিস্থিতি থেকে জিনিয়াকে আলাদা রোহানের সাথে কথা বলতে দিতে হবে। সবার সামনে কিছু বলা যাবে না, তাই গলা কাকারি দিয়ে বলল, চলো আমরা সবাই একটু বাইরে যাই, ওকে বিশ্রাম নিতে দিই। সে ফিহার দিকে তাকিয়ে হালকা ইশারা করলো ঘরের বাইরে চলে আসতে। বাকিরাও আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। দরজা দিয়ে বের হওয়ার সময় মিমের সাথে রাশেদের ধাক্কা লাগে। মিমের সোয়েটার কেঁপে ওঠে। রাশেদ কোনো প্রতিক্রিয়া নেই, সে নিজের মতো করে চলে যায়। মিম রাশেদের চলে যাওয়া দেখতে পেছনে দাঁড়িয়ে। সবাই যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। আরমান হঠাৎই জারার দিকে ঝুঁকে একটু চুপ করে একটা চুমু
দিয়ে দিল। মুহূর্তের মধ্যে জারার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সে এক ঝলক চারিপাশে তাকিয়ে দেখলো, কেউ বুঝি দেখে ফেললো না, কিন্তু নিয়তি দুষ্টুমি করতেই হয়। এই দৃশ্যটা চোখে পড়ে গেল ছোট্ট জোহানের। তার চোখ বড় বড় হয়ে গেল, ভেতরে ভেতরে যেন বিস্ফোরিত হলো। এই লোকটা আমার বোনকে কেন চুম খাচ্ছে? ছোট্ট মনের ভেতরে প্রশ্নটা ঝড় তুলল। যারা তড়িঘড়ি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, ছোট কামড়ে নিচ্ছে, মনে হচ্ছে লজ্জার আগুনে পুড়ে যাচ্ছে ভেতরটা। কিন্তু একসাথে কোথাও এক টুকরো অদ্ভুত সুখও খেলে যাচ্ছে তার চোখে মুখে। আর মানে ছোটে হালকা হাসে, যেন সে বুঝে ফেলেছে কেউ না কেউ হয়তো দেখে ফেলেছে, কিন্তু এই মুহূর্তে সেটা নিয়েও তার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ ও শাশুড়ি আম্মা না দেখলেই হলো। রুমের ভেতরে বাতাস যেন ঘন হয়ে এলো, যেন সবাই বের হয়ে গেলেও কিছু গোপন কথা থেকে গেল দেয়ালে। সবাই চলে যেতে রোহান ধীর পায়ে এগিয়ে আসে জিনিয়ার কাছে। সন্ধ্যার ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে। চারিপাশে কেমন এক অজানা নীরবতা ছড়িয়ে পড়েছে। দূরে কোথাও মাগরিবের আজান ধ্বনি মিশে যাচ্ছে কাকের ডাকের সঙ্গে। আকাশে অর্ধেক আলো অর্ধেক আধার, যেন দিনের শেষ আলোটা ধরে রাখার চেষ্টা করছে, অথচ রাত ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। জারাদের বাড়ির ভেতরে নিস্তব্ধতা আরো গভীর। সবার ভেতরে ভেতরে উত্তেজনা জমে আছে, কিন্তু কেউ মুখে কিচ্ছু বলছে না। এই অদ্ভুত পরিবেশে জিনিয়া একা শুয়ে আছে বিছানায়, চোখ ভিজে আছে কান্নায়, চোট কাঁপছে। তার বুকের ভেতর বারবার তোলপাড় হচ্ছে, অথচ কোনো শব্দ নেই। দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে রুহান, তার মুখে ক্লান্তির ছাপ, চোখে অপরাধের দাগ। ধীরে ধীরে এগিয়ে এসে এসে জিনিয়ার পায়ের কাছে বসলো, হাত কাঁপছে, তবু আলতো করে স্পর্শ করলো জিনিয়ার পা। স্পর্শ পাওয়ার সাথে সাথে জিনিয়া চমকে উঠলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার সে পা সরিয়ে নিল দ্রুত। না তাকিয়ে বুঝে ফেলল এটা রোহানের স্পর্শ। রোহান নিচু গলায় ডাকলো, যেন কোনো অপরাধী ক্ষমা চেয়েছে। চাঁদ সুন্দরী। এই ডাক শোনা মাত্র চিনিয়া হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। গলার স্বর ভেঙে গেল, বুকে সব জমে থাকা কষ্ট হু হু করে বের হতে লাগলো। রোহান তড়িঘড়ি করে উঠে গেল, তার মাথার কাছে দু হাতে তাকে উঠাতে চাইল, জিনিয়া ওঠো, কেঁদো না। কিন্তু জিনিয়ার তীব্র প্রতিবাদে রোহান হাত ছুরি দিল। গলা ভাঙা, তবু কষ্টে ভারী কণ্ঠে বলল, না, আমাকে ছোবেন না। আমার নোংরা শরীরে আপনার পবিত্র হাতের স্পর্শ করবেন না। এই কথাটা শুনে রোহানের বুকটা হু হু করে উঠলো, যেন ভেতরে আগুন লেগে গেল। সে আবারও জিনিয়াকে আগলে নিতে চাইল, কিন্তু জিনিয়া বারবার হাত সরিয়ে দিল। চোখে পানি ভরা, ঠোঁটে কাঁপা কাঁপা শব্দ। আমাকে কেন ভালোবাসলেন না রোহান ভাই? আমি ধর্ষিতা জেনে যাওয়ার পর আমার প্রতি আপনার সব ভালোবাসা কি নিমিষে শেষ হয়ে গেছে? আমার মুখ কি আপনাকে আর দেখার মতো রইল না? কথাগুলো ছুরি হয়ে বিঁধল রুহানের মনে। সে মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে গেল। তারপর হঠাৎ জিনিয়ার গায়ে এক চর বসিয়ে দিল, ঠাস। কথার মতোই আঘাত গায়ে বাজলো। জিনিয়া কেঁপে উঠলো, চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। রুহান তাতে তৎ চেপে বলল, আর একবার এসব কথা মুখে আনলে সরাসরি মেরে কবরে পাঠাবো তোমাকে, বুঝেছো? জিনিয়া আবার ফুপিয়ে কেঁদে উঠলো। তার কান্নার শব্দ যেন পুরো ঘরে প্রতিধ্বনি হলো, অথচ রোহানের চোখে তখন অগ্নিঝড়, আবার ভালোবাসার বেদনা। সে জিনিয়াকে জোর করে নিজের বুকে মাঝে টেনে নিল। তুমি আমার, শুধুই আমার, আমারই থাকবে। তুমি আমার পবিত্র ফুল, যে ফুলের ভ্রমর শুধুমাত্রই আমি। জিনিয়া রোহানের বুকের ভেতর মাথা গুঁজে দিল, কান্না থামলো না। ভাঙা কণ্ঠে বারবার অভিযোগ করে উঠল, তাহলে কেন অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছেন রোহান ভাই? আমি সহ্য করতে পারছি না, বুকের ভিতর আগুন জ্বলছে, শ্বাস বন্ধ হয়ে আসছে আমার বারবার। আপনি আমার কাছে কেন এভাবে নিষ্ঠুর হচ্ছেন? রোহান শক্ত হাতে তাকে আঁকড়ে ধরল। গলার স্বর এবার শান্ত, কিন্তু ভেতরে আগুনে ভরা দৃঢ়তা। চাঁদ সুন্দরী, আমি অন্য কাউকে কখনো বিয়ে করব না। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার সঙ্গে বিয়ে হবে তোমার, করব না বিয়ে অন্য কাউকে। জিনিয়ার চোখে মুখে মুছতে আবার ফুপিয়ে উঠল, না, আমি বিশ্বাস করি না আপনি অন্য কাউকে বিয়ে করে নেবেন। সেই সুখুশিতে মিষ্টিও নিয়ে এসেছেন, এখন কেন মিথ্যা আশা দিচ্ছেন বলুন? রোহান এবার একটু থমক দিল। চুপ করো। আমার মুখ থেকে কথা শোনার পরেও সন্দেহ করবে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে বিশ্বাস করতে হবে।
কথাগুলো যেন গুড়িয়ে দিল জিনিয়ার অন্তর। সে হাহাকার করে কেঁদে উঠল। তাহলে এতদিন আমার কষ্ট বুঝলেন না কেন? তাহলে কেন কাল ওইভাবে চলে গেলেন আমায় একা রেখে? ওই দিনও সব কিছু জানার পর আমাকে একা করে রেখে গেছেন। আমি কি সত্যিই আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? রোহান তার মুখ দু হাতে তুলে ধরল, চোখে চোখ রেখে পড়ল। শোনো জিনিয়া, পৃথিবী যদি তোমাকে হাজারো বার নোংরা বলে, তবু আমার চোখে তুমি পবিত্র। তুমি ধর্ষিত হওনি, তুমি ভিকটিম। আর আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। তুমি ছাড়া আমার জীবন নেই। খুব ভালোবাসি তোমায় চাঁদ সুন্দরী। জিনিয়া কেঁপে উঠল। বুকের ভেতর জমে থাকা বরফ যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। তবুও কান্নার শব্দ থামলো না। সে হাহাকার করে বলল, আমার খুব কষ্ট হচ্ছে রোহান ভাই। প্রতিদিন বুকের ভেতর আগুন জ্বলে। মনে হয় আমি আপনার থেকে চিরকালের জন্য দূরে হয়ে যাচ্ছি। রোহান শক্ত করে তাকে জড়িয়ে ধরল, কণ্ঠে একটা স্থিরতা। না, তুমি কখনো দূরে যাবে না। আমি যদি মরেও যাই, তোমাকে ছাড়াবো না। তোমার হাত ধরে আমি বাকি জীবন কাটাতে চাই। তুমি শুধু আমার সঙ্গে আমার পাশে থেকেও যেও। আমি তোমায় আমার বুকে যত্ন করে আগলে রাখবো। জিনিয়া চোখ মুছতে মুছতে মাথা রাখলো রোহানের বুকে। অশ্রু ভিজিয়ে দিল তার শার্ট। রোহান আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিল। কেঁদো না চাঁদ সুন্দরী, আমি আছি সোনা। ঘরে তখন সন্ধ্যার আলো আরো ফিকে হয়ে আসছে। বাইরে বাতাসে শীতলতা, অথচ ভেতরে এক তীব্র উষ্ণতা। কান্নার শব্দ ধীরে ধীরে থেমে যাচ্ছে, জায়গা নিচ্ছে নিঃশব্দ বিশ্বাস। রোহান জিনিয়ার কানে কানে আবারও বলল, তোমার বাবা আমাকে বলেছে আমি যেন তোমার আশেপাশেও না আসি। তিনি কি জানেন তার মেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে? জিনিয়া নিজেকে ছাড়িয়ে কান্না করতে করতে বলে, আপু যা কিছু বলুক, আপনি প্লিজ আমায় ছেড়ে যাবেন না। মরে যাব আমি। রোহান জোর করে তাকে আরো কাছে টেনে নিল। কান্নায় ভেজা মেয়েটি অবশেষে শান্ত হলো। এত ভালোবাসা আমি কোথায় রাখি বলো জান? চলো বিয়ে করে ফেলে, তারপর আমার হিটলার শ্বশুরকে একটা ফুটফুটে নাতি উপহার দিব। জিনিয়া লজ্জা লাল হয়ে যায়। রোহানের বুকে নিজেকেও গুটিয়ে নেয়। এই মানুষটা তাকে এত ভালোবাসে কেন? আল্লাহ, আমি তো কল্পনাও করতে পারিনি মানুষ এত সুখ আমি পাবো। রোহান জিনিয়ার কপালে চুমু খায়, গালে নিজের দু হাত দিয়ে ভালোবাসার পরশ রেখে দেয়। অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বলে রাতে নীরবতা ভেঙে আচমকা রোহানের কণ্ঠস্বর ঘরের ভেতর প্রতিধ্বনি হলো। এই আরমান। ঘর ভরে উঠলো তার ডাকাডাকিতে, যেন নিজের বাড়িটা আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এ সময় এত চেঁচামেচি কেন করছে রোহান? আরমানের রাগে চোখ বড় বড় করে তাকালো তার দিকে। তার দৃষ্টি যেন তীক্ষ্ণ ছুরির মতো। চুপচাপ থাকতে পারলো না, তাতে দর চেপে বলল, চেঁচাবি না, অন্যের বাড়ি এটা। কিন্তু রোহান থামার পাত্র নয়। তার চোখে রাগ আর অস্থিরতা। দাঁড়িয়ে থেকে হঠাৎ বলে উঠল, আমার কিডনি ফেরত দে, আমি বিয়ে করব। ঘরে মুহূর্তে থমকে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। মাজা বেগম ভাবেন কিডনির সঙ্গে আবার বিয়ের সম্পর্ক কি? আরমান ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, যতদিন নেই গাধার মতো আচরণ বন্ধ করবি ততদিন কিডনি পাবি না। তার কণ্ঠে রাগ আর ব্যঙ্গ দুটোই মিশেছিল। আরে ভাই, আমার কিডনি আমাকে দিবি না? দিব না কখন বলেছি? তাহলে দে। আমার বউ একটা কিডনি ছাড়া জামাই পাবে, এটা আমি না। তাড়াতাড়ি ফেরত দে। রাশেদা জায়েদ বলে, আমাদের টাও লাগবে কিন্তু, রোহান ভাইকে একা দিলে হবে না। রোহান অসহায় ফেস নিয়ে আরমানকে বলে, ভাই তুই কি করে পারলি আমাদের কিডনিগুলো ওকে দিয়ে দিতে? এগুলো ছাড়াও তো অন্য কিছু দেয়া যেত বল। বেশি কথা বললে কিডনি খুলে নগদটা দিয়ে দিব, কোনো বাকি রাখবো না। মরে গেলে আমাকে দোষ দিবি না। তিনজনই ভোতা মুখে তাকিয়েছে আরমানের দিকে। কি নিষ্ঠুর মানব! আমাদের কিডনি আর আমাদের এই মেয়েও। কতগুলো মিম আর ফিহা বুঝলো, হাসিও পাচ্ছে তাদের। যারাও বুঝে ফেললো। তার বুকটা কেঁপে উঠলো, মাথা নিচু করে ফেললো লজ্জায়। মনে পড়ে গেল সেই রাতের কথা, যে রাতে পর তার জীবন বদলে গিয়েছিল, যেভাবে হুট করে তাকে বিয়ে করেছিল আরমান। সেই স্মৃতি যেন হাড় ভাঙা ব্যথার মতো বুকের ভেতর ভিজে উঠলো। মার্জিয়া বেগম প্রশংসক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রোহানের দিকে, চোখের কোণে বিস্ময়। কিডনি আর বিয়ের মধ্যে সম্পর্কটা কি? মার্জিয়া বেগমের কথা শুনে চুপসে গেল সবার মুখ। জায়েদ তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে নিল হাসি মুখে।
অফিসিয়াল ডিল, পারিবারিক আলোচনা এসব ব্যাখ্যা দিতে লাগলো যেন বিষয়টা খুবই সাধারণ কিছু। পরিবেশটা ঠান্ডা করার চেষ্টা করলো সে। মার্জিয়া বেগম আর কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। হাতে সুপের বাটি নিয়ে সরাসরি জিনিয়ার ঘরের দিকে রওনা হলেন। মিম, ফিহা আর জারাও ধীরে চলে গেল মায়ের পেছন পেছন। তাদের চোখে মুখে কৌতূহল, আবার অস্বস্তিও। জায়েদ ফিহাকে ইশারা করে ওর সাথে থাকতে, কিন্তু ফিহা মুখ বাঁকে চলে যায়। আরমান চুপচাপ বসে আছে, না জারার দিকে তাকাচ্ছে আর না কোনো কথা বলছে বেশি। ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত পরিবেশ। জোহান চুপচাপ বসে আছে আরমানের কোলে। আরমান তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কাউকে কেড়ে নিতে দেবে না, শাস্তি দেবে পটলকে। জোহানের চোখে এক ধরনের ভয়ার্থ দৃষ্টি, যেন সেও বুঝতে পারছে অথচ ভাষায় বলতে পারছে না। রোহান হঠাৎই থাপ্পাস করে আরমানের পাশে বসে পড়ল। তার মুখে গাম্ভীর্য নেই, বরং এক ধরনের শিশুলোক এক ঘুমি। বিয়ে করবো আমি? রোহানের কণ্ঠে জেদ, চোখে অবাধ্যতা। জাহেদ একটু সামান্য ঝোঁকে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তোমার আর জিনিয়ার মধ্যে সবকিছু ঠিক হয়েছে? রোহান কৌতুকভরা কণ্ঠে উত্তর দিল, আরে শালাবাবু, ঠিক মানে তোমার বোন তো আমায় ছাড়তে চাইছিল না, আমি জোর করে পালিয়ে এসেছি। ঘরের ভেতর হালকা হাহাকার ছড়িয়ে গেল। রোহানের কথা শুনে আরমান আর নিজেকে ধরে রাখতে পারল না, এক চাপড় বসিয়ে দিল রোহানের মাথায়। চুপ কর গাধা। রোহান কষ্ট পেল না, বরং হেসে উঠল শিশুর মতন। আর তখন জোহান এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। ছোট্ট গলায় হঠাৎ সে বলে উঠল, তুমি ওকে শালাবাবু বলছো কেন? শালাবাবু হয় তো কি বলবে? তাহলে তুমি আমাকে এই নামে ডাকো কেন? কারণ এই পটলটা আমার নাদান শালাবাবু হয় তাই। জোহানের পেটে সুশ্রী দিয়ে বলে আরমান, তুমি মেয়েদের মতো আমাকে চেপে ধরে আসো কেন? ছাড়ো আমাকে, আমি কিউটি গালের কাছে যাব। রোহান তড়াক করে বলে ওঠে, মির্জাফর, তুমি একদম আমার চাঁদ সুন্দরীর কাছে যাবে না। কিন্তু জোহান আরমানের কাছ থেকে ছাড়া পেয়ে এক দৌড়ে চলে যায় জিনিয়ার কাছে, তাকে আর পায়কে। তুমি একটা হিংসুটে ভাইয়া। ঘরের ভিতর দৌড়াতে দৌড়াতে বলে জোহান। ঘরে হালকা হাসির ঢেউ বয়ে গেল, তবে কেউ স্পষ্ট করে হাসল না, শুধু ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি রেখা এঁকে উঠল। রাশেদ তখনও নিজের জগতে ব্যস্ত, মোবাইল হাতে নিয়ে ব্লক লিস্টে আঙুল চালাচ্ছে। অন্যের সব নাটক যেন তার জীবনে কোনো মূল্যই রাখে না, কিন্তু তার ভেতরে ঝড় হয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, আজ তার চোখের সামনে আরও একটা সম্পর্ক পূর্ণতা দেখতে পেল। ভালোবাসা, ঝগড়া, অভিমান সব মিলিয়ে সম্পর্কের আসল রূপ। আর তার মনে পড়ে গেল সেই মানুষটার কথা, যে একসময় তার পৃথিবী ছিল। হাত কাঁপছে, চোখ কেঁপে উঠছে, ব্লক লিস্টে নিজের আঙুল ঘোরাচ্ছে সে। কাঙ্ক্ষিত মানুষটার ব্লক খুলে কি একটা মেসেজ লিখবে ভেবো, আবার থেমে গেল। মনে পড়লো সেই মানুষটা তাকে ঠকিয়েছিল, খেলেছিল তার অনুভূতি নিয়ে। বেঈমান, এই শব্দটি ঘুরপাক খেতে লাগলো রাশেদের মনে। সে আর লিখলো না, মোবাইলটা পাশে রেখে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তার চারপাশে যত হইচই, তার ভেতরে তত নীরবতা। রাত 8টা বাজে। সারাদিনের ক্লান্তি আর উত্তেজনার পর জারাদের বাড়িতে যেন এক অদ্ভুত টান টান পরিবেশ বিরাজ করছে। আরমান বলেছে জিনিয়াকে নিয়ে চলে যাবে, এমনটা সবাই জানে, কিন্তু মার্জিয়া বেগম চুপচাপ এ কথা জানিয়ে দিয়েছেন। এই সই নিয়ে আমি মেয়েকে পাঠাবো না, আগে সুস্থ হোক তারপর নিয়ে যেও তোমাদের বোন। একথা বলার পর থেকে পুরো বাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু রান্নাঘর থেকে ভেসে আসছে হাঁড়ি ঢাকনার শব্দ, থালা বাসনের ছনছনানি। এদিকে ডাইনিং টেবিলে বসেছে সবাই। টেবিলে সাজানো ধোয়া ওঠা ভাত, নানা রকম ভর্তা, মাছের তরকারি, মুরগি, সব মিলিয়ে জমজমাট আয়োজন। ফিহা আর মিম দুজন মিলে মার্জিয়াকে বেগমকে হাতে হাতে সাহায্য করছে। কে কোন বাটি বাড়বে, কার পাতে কি তুলে দিবে, সব কিছুতেই তারা ব্যস্ত। কেবল যারা দাঁড়িয়ে আছে দূরে এক কোণে, টেবিলের কাছে আসছে না, মুখে একরকম দ্বিধা ছায়া। আরমান টেবিলে বসে থেকে চোখে চোখে খুঁজে ফিরছিল তাকে। অবশেষে যারাকে দেখে হালকা ইশারা করলো যেন তাকে এসে খাবার বেড়ে খাওয়ায়, কিন্তু যারা একটু নড়ল না, স্থির দাঁড়িয়ে রইল। আরমান বুকটা হু হু করে উঠলো, ভেতরে ভেতরে প্রচন্ড অভিমান জমে উঠলো যারার উপর। তুমি একবার আসতে পারতে, একবার পাশে দাঁড়াতে পারতে মানজারা। আরমানের ঠিকমতো খাওয়া আর হলো না। এক কণা ভাত মুখে তুলে চুপচাপ উঠে পড়লো। তার চোখে মুখে স্পষ্ট অভিমান। রোহান তখনও খেতে ব্যস্ত। জায়েদ এক এক সময় উচ্ছ্বাস ভরা গলায় বলছে,
ও আন্টি গো, কি মজা হয়েছে ভর্তাগুলো। আর একটু ভাত দাও আমাকে। ফিয়া আবারও হাসতে হাসতে জায়েদের পাতে একটু এঁটে দিচ্ছে। মজার ছলে কখনো তরকারি বাড়ছে, কখনো মাছের টুকরো তুলে দিচ্ছে। টেবিলে পরিবেশ কোথাও হালকা হাসি, কোথাও আবার ভারী নীরবতা। আরমান খাওয়ার সময় জোহানকে বারবার খুঁচিয়ে মজা করছে, কখনো আদর করছে, কখনো টুকটাক বকছে। জোহানও একবার খিলখিল করে হেসে উঠছে। তার হাসি শুনে টেবিলের গুমোট ভাব একটু হলেও হালকা হলো। আরমানের ভেতর রাগ আর অভিমান কমছে না। খাওয়া শেষে ধীরে ধীরে সবাই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। তারপর রোহান উঠে দাঁড়ায়। বের হওয়ার আগে সে জিনিয়ার ঘরে ঢুকে একবার দেখা করে আসে। জিনিয়া ঠোঁটের কোণে হাসি নিয়ে তাকায় তার দিকে। জিনিয়া রোহান মুচকি হেসে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি কাল আবার আসবো জান। জিনিয়া কোনো উত্তর দেয় না, শুধু লজ্জায় মুখ ফিরিয়ে নেয় বালিশের দিকে। রোহান চলে যাওয়ার সময় জিনিয়া পিছু রাখে। শুনুন, রোহান হাসি মুখে পেছন ফিরে তাকায় তার চাঁদ সুন্দরীর দিকে। হ্যাপি বার্থডে। রোহানের হৃদয় ঠান্ডা বাতাস বয়ে যায়। ছুটে এসে জিনিয়াকে জড়িয়ে ধরে গালে টুপ টুপ করে চুমু বসিয়ে দেয়। এদিকে বাইরে দাঁড়িয়ে আরমান রোহানকে ডাকছে তাড়াতাড়ি আসার জন্য। দরজার সামনে দাঁড়িয়ে ছিল যারা। তার চোখ তখন কেবল আরমানকে খুঁজে ফিরছে, কিন্তু আরমান একবারও যারার দিকে তাকালো না। মাথা নিচু করে চুপচাপ বের হয়ে গেল কিছু না বলে। যারা বুকের ভিতরে যেন মোচড় দিয়ে উঠলো। সে স্পষ্ট বুঝতে পারলো আরমান তার উপর ভয়ানক রেগে আছে। কিছু বলতে চেয়েও গলা থেকে শব্দ কোনো বের হলো না, শুধু নিঃশব্দে তাকিয়ে দরজার দিকে, যতক্ষণ না আরমান দূরে চলে গেল। মাঝ রাস্তায় এসে মনে পড়ে রোহান তার মোবাইলটা রেখে এসেছে। রাশেদ এসে মোবাইলটা টিভির পাশে চার্জে বসানো মোবাইলটা নিয়ে যায় তাড়াহুড়ো করে। ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গিয়েছিল। সব কিছু ফেলে রেখে হুটহাট তাড়াহুড়ো করে চার্জ থেকে মোবাইল তুলে নিল। একবারও কারোর দিকে তাকালো না। দরজায় চুপচাপ ঠেলে বাইরে বেরিয়ে গেল। রাত 10টা। মিম ওর মোবাইল পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে। তার মনে আছে সে টিভির কাছে মোবাইলটা চার্জে বসিয়েছিল, কিন্তু এখন পাচ্ছে না। ফিহা আর যারাও ওর সাথে খুঁজছে। ওদের চোখেও মুখেও চিন্তার চাপ। ফুট করে মোবাইলটা কোথায় চলে গেল। মিম, তুই ভালো করে মনে করে দেখ কোথায় রেখেছিলি। তোমরা আরও ভালো করে খুঁজে দেখো, পেয়ে যাবে। এইটুকু সময়ে মোবাইলটা কোথায় চলে যাবে। জোহান বসে আছে জিনিয়ার কাছে। জোহান আমের আচার বাটিতে নিয়ে করে এসেছে, জিনিয়াকে দেয়। ভাব করছে ওর সাথে যদি ওকে ভালোবেসে চুপচুপ করে দুই একটা চুমু খায়। ইস্কি লজ্জা। জোহানের খুব পছন্দ জিনিয়াকে। ওর মতো সুন্দর, ওর নামের সাথেও নাম মিলে। ওদের দুজনের কত মিল। ও কিউটি গার্ল, তোমার মোবাইলটা কোথায় গো? জিনিয়া আচার খেতে খেতে বলে। ড্রেসিং টেবিলের ওপরে আছে ভাই। জোহান বিছানা ছেড়ে মোবাইলটা নিতে নিতে বলে, আমাকে ভাই বলবে না কিউটি, আমি কিন্তু তোমাকে পছন্দ করি। জিনিয়া হাসলো ওর কথায়। কি পাকা ছেলে ভাবা যায়। জোহান মাত্র মোবাইলটা নিয়ে জিনিয়ার পাশে এসে বসে। এরই মাঝে ওর মোবাইলটা বেজে উঠলো। উঠে বড় বড় অক্ষর দিয়ে লেখা, রোহান ভাই ভিডিও কল করেছে। সে জিনিয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। জিনিয়া কোনো দ্বিধা ছাড়ে কলটা রিসিভ করে। মুখের সামনে মোবাইলটা ধরতেই জোহান বলে, ও হিংসুটে ভাইয়া, দেখো আমি কিউটি গার্লের পাশে বসে আছি। রোহান মোবাইল হাতে নিয়ে ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে। তার চোখে আগুন, ঠোঁট কামড়ে ধরে বলছে, আজকে যদি পারতাম ওই মির্জাফরের বাচ্চা জোহানকে মোবাইল থেকে এমন এক ধাক্কা দিতাম সরাসরি মেঝেতে পড়তো। সে জিনিয়াকে ভিডিও কল করে। জিনিয়া স্ক্রিনে আসতে মিষ্টি করে হেসে বলে, কি হয়েছে, এমন ফস্য কেন? কিন্তু উত্তর দেওয়ার আগে জোহান হঠাৎ মুখ গলিয়ে ফোনের সামনে এসে দাঁড়ায়। ছোট বাচ্চা হলেও একেবারে গম্ভীর ভঙ্গি। হ্যালো হিংসুটি ভাইয়া, দেখো আমি কিন্তু কিউটি গার্লের একদম পাশে বসে আছি। আমের আচার খেতে খেতে ভাব জমাচ্ছি ওর সাথে, পরে টুক করে চুমু খেয়ে নেবো ভাবছি। রোহান চিৎকার দিয়ে ওঠে, এই মির্জাফর চুপ কর, তুই সর ওর কাছ থেকে, না হলে। জোহান পাকা গলায় বলে, না হলে কি করবে ভাইয়া? বড়রা তো না হলে কি করবে ভাইয়া? বড়রা তো মারামারি করে না, তুমি তো আমার থেকে অনেক বড়, এভাবে জেলাস হলে তো ছোটদের মতো লাগবে। রোহান থমকে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার গর্জে ওঠে, এই যে দুষ্টু বাচ্চা, তুই কি আমাকে শেখাবি? তোকে মাথায় তুলে আচার মেরে ভর্তা করে দিব। জোহান ভীষণ সিরিয়াস ভঙ্গিতে বলে, ভাইয়া শান্ত থাকো, ডাক্তার বলে রাগ করলে গ্যাস্ট্রিক হয়, তুমি গ্যাস্ট্রিককে ভুগবে, আমি তো কেবল পাশে বসেছি।
জিনিয়া হেসে ফেটে পড়ে। স্ক্রিনে তার হাসি দেখে রোহানের আরো রাগ বাড়ে। জিনিয়া, তুমি হাসছো কেন? আরে ও তো বাচ্চা ছেলে, মজা করছে, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? কিন্তু জোহান ছাড়বার পারছ না। সে আবারও ফোনের সামনে এসে পাকা কঞ্চে বলে, শোনো ভাইয়া, জেলাসি করলে কিন্তু মেয়েরা হাসে। তোমার কিউটি গেল হাসছে। এখন তুমি যদি কাঁদতে শুরু করো, আমি টিস্যু এনে দিব। রোহান হাত দিয়ে মাথা চেপে ধরে মনে মনে ভাবে, এই বাচ্চা ছেলেটাকে যদি আর একবার কথা বলে, আমি ফোনের ভিতরে ঢুকে ওকে ধরে বের করে আনবো। তুই কি জানিস আমি তোকে পটাতে পারি? জোহান একটু ভেবে বলে, জানতাম, কিন্তু এখন বুঝলাম তুমি শুধু ভয় দেখাও। বড়রা শুধু ছোটদের ভয় দেখায়, মারতে পারে না, তাই না ভাইয়া? যিনি একেবারে হাসতে হাসতে শেষ, হাত দিয়ে মুখ ঢেকে বলল, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। জোহান তুমি যাও তো, আমি তোমার হিংসুটে ভাইয়ার সাথে কথা বলবো। জোহান নাটকীয় ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়ায়, দরজার দিকে হাঁটে। বের হওয়ার আগে আবার মুখ গুলিয়ে বলে, ভাইয়া, কিউটি গার্লকে কেয়ার করতে হলে আগে জেলাসি কন্ট্রোল করতে শিখতে হবে। আমি গেলাম, তুমি রিল্যাক্স করো। চোখ বন্ধ করে রোহান চুপচাপ বসে থাকে। তার মুখ লাল, কান লাল, পুরো শরীর জ্বলে যাচ্ছে। জিনিয়া মিষ্টি এসে বলে, রাগ করেছেন কেন? ও তো বাচ্চা মানুষ। রোহান দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি জানো না, তোমার পাশে অন্য কাউকে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়, সেটা বাচ্চা হোক বা অন্য কেউ। জিনিয়া মিষ্টি গলায় উত্তর দেয়, তাহলে মাথা খারাপ করবেন কেন? আমি তো আপনারই। ড্রয়িং রুমে হালকা গুঞ্জন। রাতে চাঁদের ম্লান আলো জানালা দিয়ে ভেতরে ঢুকেছে। খোলা টিভি টলির পর্দায় ঝলমলে বিজ্ঞাপন চলছে, কিন্তু কারো দৃষ্টি সেদিকে নেই। সবাই ব্যস্ত, সবাই চিন্তিত। কেউ কুশন উল্টাচ্ছে তো কেউ পর্দার আড়ালে তাকাচ্ছে, আবার কেউ হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে, যেন একটা অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে আছে। ঠিক তখনই জোহান তার নিজস্ব ভঙ্গিতে ড্রয়িং রুমে প্রবেশ করে। হালকা ঢোলা প্যান্ট, গায়ে কার্টুন প্রিন্টেড টি শার্ট, চোখে মুখে চঞ্চল কৌতূহল। সে এসে থমকে দাঁড়িয়ে যারাকে জিজ্ঞেস করলো, বনু, তোমরা কি খুঁজছো গো? সবাই তো টেনশনে কেন? তার এই প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য সবাই থমকে যায়। মিম চোখ মুছতে মুছতে এগিয়ে এসে বলে, জোহান, তুমি আমার মোবাইল দেখেছো? কোথাও খুঁজে পাচ্ছি না। জোহান একটু ভেবে গম্ভীর মুখে মাথা নাড়ে। না গো আপু, আমি তো কিউটি গার্লের কাছে ছিলাম। এই কথায় ঘরে খানিকটা চিন্তায় ছড়িয়ে পড়ে, কিন্তু মিমের মন খারাপ হয়ে আছে। তার ভেজা চোখ জলজল করছে। ফিহা ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এত খুঁজেও কিছু পাওয়া যাচ্ছে না, মাথা ঘুরে যাচ্ছে আমার। মার্জা বেগমের শরীর ভালো না লাগছে না। মাথা ব্যথায় কপাল চাপতে চাপতে তিনি ধীরে ধীরে নিজের রুমে চলে গেলেন। যারা ফিহার পাশে গিয়ে বসলো সান্ত্বনা দিতে, হাত রাখলো কাঁধে। মিম প্রায় কেঁদে ফেলল, গলাটা কেঁপে উঠল। ওই মোবাইলে আমার কত স্মৃতি জানিস, ছবি, নোট সবই তো হারিয়ে যাবে। তার কান্না দেখে সবার মুখে গাম্ভীর্য নেমে এলো। জোহান তখনও ছুটে বেড়াচ্ছে, ছোট্ট গোয়েন্দার মতো সব দিক খুঁজে দেখছে। হঠাৎই তার চোখে পড়ে টিভি টলির পেছনে। ছোট হাত দিয়ে টেনে বের করলো একটা মোবাইল। আনন্দে লাফাতে লাফাতে সবাইকে দেখাতে নিয়ে আসে। এই দেখো, আমি মোবাইল পেয়েছি। সবাই ঝুঁকে আসে তার দিকে। মিম দৌড়ে এসে মোবাইলটা নিয়ে ভালো করে দেখলো, তারপরে কপালে হাত চাপড়ে বলল, আরে এটা না, ওইটা আমার না। অবাক হয়ে সবাই তাকিয়ে আছে। থাকে মিম মোবাইলটা অন করে স্ক্রিনে ভেসে ওঠে দুজন বৃদ্ধা কাপালের ছবি। ওরা কারা কেউ চেনে না, যারা ফুসকুচকে বলে। সবাই স্তব্ধ। মিমের চোখে দুশ্চিন্তা আরও গভীর হয়। ফিহা তো সোফায় বসে আছে যেন হতবাক হয়ে। তখনই হঠাৎ জোয়ান হাততালি দিয়ে বলে, আরে এত চিন্তা করছো কেন? কারো ফোন থেকে কল দাও মিমাপুর নম্বরে, তাহলেই তো বোঝা যাবে মোবাইলটা কোথায়। সবাই এক মুহূর্তে চুপ থাকে, তারপর একসাথে বলে ওঠে, আরে এটা তো কারোর মাথায় এলো না। ফিয়া তাড়াতাড়ি নিজের মোবাইল বের করে কল দেয় মিমের নাম্বারে। রিং হতে থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘরের কোথাও কোনো শব্দ নেই। অন্যদিকে রাশেদ বিছানায় চুপচাপ শুয়ে আছে। তার মন ভীষণ খারাপ। অতীতের কিছু ভাঙা টুকরো স্মৃতি যেন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। যেই মানুষটাকে সে কখনো না দেখি ভালোবেসেছিল, সেই মানুষ তাকে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় আঘাত দিয়েছে। বুকের ভেতর এক অদৃশ্য যন্ত্রণা। তার পাশে বসে আছে জাহেদ, কানে হেডফোন, মোবাইলে ব্যস্ত। হঠাৎ বেডসের টেবিলে রাখা একটা মোবাইল বেজে ওঠে। ছনছন শব্দ যেন রাশেদের নিস্তব্ধতা ভেঙে দেয়। রাশেদ অন্যমনস্ক ভঙ্গিতে মোবাইলটা হাতে তুলে নেয়।
চোখ আধ বোঝা অবস্থায় রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে কিশোরী কণ্ঠ, তীক্ষ্ণ তীব্র ঝড়ের মতন। তুই আমার মোবাইল চুরি করেছিস, চোর! রাশেদ যেন বজ্রহাত হয়, তাকে কল করে চোর বলছে। কি? আমি আবার কার মোবাইল চুরি করলাম? ওপাশ থেকে ছাঁচালো কণ্ঠস্বরে বলে, বেশি চালাকি করিস না, আমার মোবাইল তোর কাছে আছে, ফেরত দে, নাইলে ভালো হবে না। রাশেদের রাগ চেপে রাখতে কষ্ট হয়, কণ্ঠ ভারী হয়ে ওঠে। এভাবে বলছেন কেন? আর আমি আপনার মোবাইল কেন নিতে যাব? কারণ আপনি চোর। রাশেদের রাগ উঠে যায়, কথা নেই বার্তা নেই, সোজা তাকে চোর বলছে। এই চোর কাকে বলছিস? আবাল মেয়ে। আপনাকে বলছি, আপনি চোর। আমার মোবাইল যদি ভালোই ভালোই না দেন তো আপনার কখনো বিয়ে হবে না। রোহান গম্ভীর কণ্ঠে বলে, আমি কখনো বিয়ে করতে চাই না। এটা আমি জানি না, আপনি আমার মোবাইল ফেরত দিবেন ব্যাস। রাশেদের এবার বেজায় রাগ উঠে যায়, বারবার এক কথা, মজা লাগছে না তার কাছে। রাগে তাতে দাঁত চেপে বলে, আর একবার ফাউল কথা বললে চড়িয়ে সিধে করে দেব। বেয়াদব মেয়ে মানুষ। আমার লাখ টাকার মোবাইল রেখে তার 2 টাকার মোবাইল আমি নিতে যাব কোন দুঃখে? কথাগুলো শুনে ওপাশে মুহূর্তের জন্য নীরবতা। মিম যেন কণ্ঠ চিনে ফেলেছে। এই ভাবে তাকেও আরো একজন বলেছিল, এই কণ্ঠ, এই রাগ সবই তার চেনা। তারপর আচমকায় কল কেটে যায়। রাশেদ ক্ষিপ্ত হয়ে মোবাইলটা শক্ত করে ধরে রাখে, ভাবতে থাকে কোন পাগল মেয়ে এভাবে কথা বলছে তার সাথে, তাকে চোর বলছে, এত বড় সাহস। কিন্তু তখনই তার চোখ আটকে যায় মোবাইলের স্ক্রিনে। স্ক্রিন ফাটা, পাশে আচর। মোবাইলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বুঝতে পারে এটা তার তো নিজের ফোন নয়। কৌতূহলী হয়ে মোবাইলটা অন করে, আর তখনই তার দুনিয়া কেঁপে ওঠে। ওয়ালপেপারে ভেসে ওঠে এক ছবি। ছবিতে তার আর যারা ম্যামের ঘনিষ্ঠ বান্ধবী মিমের ছবি, নিখুঁতভাবে এডিট করা, হাসি মুখে তাকিয়ে আছে। রাশেদের বুকের ভিতর কেমন যেন ধাক্কা লাগে। তার মানে এটা মিমের ফোন, আর ওর সাথে এতক্ষণ মিম এইভাবে কথা বলছিল, কিন্তু এইভাবে এডিট করা ছবি কেন ওয়ালপেপারে? আপনি আমার মোবাইল ভুল করে নিয়ে গেছেন। রাশেদ বুঝতে পারে এটা মিমের কণ্ঠ। সেই চাপা স্বরে জিজ্ঞেস করে, তোমার মোবাইলে আমার ছবি ওয়ালপেপার দেওয়া কেন? প্রশ্ন শুনে মিম থমকে যায়, বুক ধরফর করতে থাকে। উত্তর দেওয়ার চেষ্টা করেও পারে না। কণ্ঠ কেঁপে ওঠে, রাশেদের চোখ রক্তিম, রাগী গলায় বলে ওঠে, বলছো না কেন? তোমার মোবাইলে আমার ছবি কেন? মিম ভয়ে কান্না করে দেয়। তার সাথে আবারও এই একইভাবে কথা বলছে রাশেদ। ফিহা শুধু বসে আছে মিমের কাছে, যারা গেছে জিনিয়ার কাছে। আরমান ওর কল রিসিভ করেছে না। জিনিয়া যেন কল করে বলে আরমান ওর কলটা রিসিভ করে। ফিহা মিমকে কান্না করতে দেখে বুঝতে পারে রাশেদ কেন কোনো কারণে মিমকে রাগ দেখাচ্ছে। রাশেদ কি তাহলে ওকে চিনে ফেলেছে? আর চিনলেই বা কি, ও তো মিমকে আর ভালোবাসে না। মিম কান্না করতে করতে বলে, আমি বলতে পারবো না, আপনি প্লিজ আমার মোবাইলটা দিয়ে দিন। রোহান শান্ত কণ্ঠে বলে, কাল সকালে ঘাটে এসে নিয়ে যাবে। এটা বলেই কল কেটে দেয়। মিম স্থবির হয়ে বসে থাকে, হাতে কাঁপুনি, চোখ ভিজে আসে ভয় আর লজ্জায়। সে কি তবে বুঝে ফেলল? অন্যদিকে রাশেদের ভেতর ঢেউ খেলে যায়। মোবাইলটা শক্ত করে ধরে রাখে, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। এই মোবাইল, এই ছবি, এই মেয়ে, তার সব কিছু কেমন গন্ডগোল লাগছে। মাঝরাত, চারপাশে নিস্তব্ধ। জানালার কাচ বেয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে ঘরের ভিতর, যেন নরম রূপলি ধোয়া। ঘড়ির কাঁটা চিকচিক করছে ধীরে। আর সেই নিস্তব্ধতার মাঝে বেডের উপর গোল হয়ে বসে আছে 4 জন মেয়ে, যারা, জিনিয়া, ফিহা আর মিম। 4 জনের মুখে গাম্ভীর্য, তবুও চোখে মুখে কৌতূহল, আরও একটু আতঙ্ক, যেন ওরা কোনো গুরুত্বপূর্ণ দারুণ দায়িত্ব পরিকল্পনা করছে, যা হয়তো সারা গ্রাম কাঁপিয়ে দিতে পারে। অন্তত তাদের কাছে তো তাই মনে হচ্ছে। যারা চুপচাপ বসে আছে কোণে, ছলছল চোখে তাকিয়ে আছে নিজের সামনে ছড়িয়ে রাখা গিফটগুলোর দিকে। আরমানে দেওয়া গিফট, কয়েকটা সুন্দর বক্স, বিরন বাঁধা এক পাশে বড় একটা গোলাপ ফুলের তোড়া। কিন্তু তার চেয়ে বড় কথা হলো সেই অভিমান, যা এখনো তার বুকের ভেতর ভার হয়ে বসে আছে। আরমান অভিমান করেছে, আর সে যারার এখনো কল ধরেনি।
আরমান যাওয়ার পর থেকে এখনও ফোনে কল করেই যাচ্ছে, অথচ সে একবারও ধরেনি। হয়তো একটু রাগে, হয়তো একটু ভয়ে। এখন রাতের এই নরম নিস্তব্ধতার মধ্যে সে বসে বারবার ভাবছে এখন কি করে তার রাগ ভাঙাবে। চারজনের সভা বসেছে সেই নিয়ে। মিম একটু নিচু গলায় বলল, দেখ, বেশি শব্দ করবি না, পাশের রুমে আন্টি আর জোহান ঘুমাচ্ছে। যারা মাথা নাড়লো আর পাশে বসা জিনিয়া একটু হাসলো। হাতে রাখা গোলাপ ফুলের তোড়াটা ঠিক করতে করতে তোড়াটা রোহান দিয়েছে তাকে, লাল গোলাপ। তার মুখে অদ্ভুত এক প্রশান্তি, কিন্তু মিমের চোখে তেমন প্রশান্তি নেই। সে অন্য একটা বিষয়ে ভয় পেয়ে আছে। তবুও যারাকে একটা একা চিন্তা করতে দিতে চায় না, তাই ভয়টা মাথা থেকে সরিয়ে রেখে মন দিয়ে সে একটা কাজেই। আরমান ভাই রাগ ভাঙানোর মিশনে অনেকক্ষণ ভাবার পর জিনিয়া বলল, শোনো আমার হাপিংচি ভাবি, আরমান ভাইয়া তোমায় যে নীল শাড়িটা গিফট করেছে সেটা পরো, তারপর একটা সুন্দর পিক তুলে ভাইয়াকে পাঠাও, দেখবে ভাইয়ার সব রাগ কেমন করে গলে যাবে। ফিয়ার সাথে সাথে বলে উঠল, ঠিক বলছে, ছেলেরা রাগ করে থাকে, আবার এমন কিছু দেখলে নিজের রাগ ঠেলে দিয়ে তোর কাছে হুমড়ি খেয়ে পড়বে। যারার মুখ লাল হয়ে গেল, হাতে আঙুলগুলো একসাথে মুঠো করে নরম ভাবে বলল, কিন্তু আমি তো কোনোদিন শাড়ি পরিনি, আর পরতেও পারি না, আজ প্রথম। তাহলে যদি ভালো না লাগে? মিম আর ফিয়া একসাথে বলল, আরে জানু, চিন্তা করিস না, আমরা আছি না, তুই শুধু রেডি হয়ে যা। তারপর তারা শাড়িটা বের করলো। আরমানের গিফট করা নীল শাড়ি, নরম সিল্কের কাপড়, একটু ঝলমলে তবুও শান্ত নীল রং, হাতের আলোয় ঝকঝক করছে যেন। ছোট ছোট তারা বোনা আছে তার ভেতরে। ফিয়া শাড়ি ধরলো, মিম আর পিনগুলো গুছিয়ে নিল, কিন্তু দেখা গেল কাজটা যতটা সহজ ভাবছিল ততটা নয়। ফিয়া অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে, একবার ওপাশ থেকে পেঁচাতো, একবার এপাশ থেকে, কিন্তু ঠিক হচ্ছেই না। শাড়ির আঁচল কখনো কাঁধ থেকে পড়ে যায়, তো কখনো কোমর থেকে খুলে আসে। ক্লান্ত হয়ে সে শেষে বসে পড়লো, মুখে বিরক্তির ছাপ। এই জিনিসটাকে ডিজাইন করেছে বলতো? ছেলেরা জিন্স পরে ঘুরে বেড়ায়, আর আমরা এই লম্বা কাপড় পেঁচাতে গিয়ে খামছি। সবাই হেসে ফেলে, শুধু যারা চোখে জমে উঠলো একটু জল। সে আসতে বলল, আমার তো কিছুই হচ্ছে না, এখন কি করে ওনার রাগ ভাঙাবো? এই বলে সে হঠাৎ কান্না করে ফেল। নরম কণ্ঠে কান্নার শব্দটা ছড়িয়ে গেল ঘরে। জিনিয়ার সাথে সাথে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। এই দেখো, আমার বোকা ভাবি কাঁদে না, আমি আছি না, আমি কিছু একটা করছি। জিনিয়া তাকে বারবার ভাবি বলে, খুব লজ্জা করছে তার। বয়সে বড় হয়ে তাকে ভাবি বলছে। সে নিজের ফোন বের করে ইউটিউব খুলে ভিডিও সার্চ দিতে লাগলো, হাউ টু ওয়ার শাড়ি স্টাইলিশ। সবাই চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। কয়েক মিনিট পরে জিনিয়া যেন যুদ্ধ জিতে ফেলার মতো করে বলল, পেয়ে গেছি। তার চোখে তখন একরাশ আত্মবিশ্বাস। সে উঠে দাঁড়ালো, শাড়িটা হাতে দিল আর যারাকে বলল, চলো এবার তুমি উঠে দাঁড়াও। যারা উঠে দাঁড়ায় নিঃশব্দ। রাতের মাঝে শুধু শাড়ির কাপড়ের মৃদু শব্দ। জানালার বাইরে চাঁদ হেসে তাকিয়ে আছে, যেন এ ছোট্ট মিশনে ওরাও অংশ নিচ্ছে। জিনিয়া ভিডিও দেখে দেখে ধীরে ধীরে যারাকে শাড়ি পরায়। অনেকবার ভুল হয়, আবার ঠিক করে। শেষ পর্যন্ত শাড়িটা একরকম হয়েই যায়, একটু এলোমেলো তবে পরিপাটি। জিনিয়া এক পা পিছিয়ে দেখে, তারপর হাসে। চলবে, খুব সুন্দর লাগছে তোমাকে ভাবি, ছবি তোলা পর্যন্ত শুধু ম্যানেজ করে নাও। যারা আয়না তাকে নিজেকে দেখে তার বুক উঠানামা করে, হালকা হয়ে আসে। শাড়িটা ঠিকঠাক গায়ে লেগেছে, নীল রঙে। সে নিজের যেন ভেতরে আসল সৌন্দর্য বের হয়ে উঠেছে, একটা নতুন মানজারা, যে হয়তো আজই প্রথম নিজের রূপ দেখতে পাচ্ছে। শাড়িতে তাকে অপরূপা লাগছে। এই শাড়ি যেন তার রূপ আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে। ফিহা আর মিম ততক্ষণে ব্যস্ত সাজানোর কাজে। তারা চুল ছেড়ে দেয়, আরমানের দেয়া কাছের চুড়ি ম্যাচিং করে হাতে পরিয়ে দেয়, কানের দুল পরিয়ে দেয়। চুড়িগুলো টুংটাং করে বাজে, শব্দটা যেন নরম হাসির মতো। তারপর মিম চুলে লাগিয়ে দেয় আরমানের দেওয়া লাল গোলাপগুলো। কানের পাশে ফুলগুলো দুলে উঠে যারার মুখে ছায়া ফেলে। সবাই একসাথে চুপ করে দাঁড়িয়ে থাকে তার দিকে। ফিহা মুগ্ধ হয়ে বলে, বাহ জানু, তুই তো একদম সিনেমার হিরোইনের মতো লাগছিস। মিমও ফিসফিস করে বলে, তোকে এইভাবে দেখলে ভাইয়া পাগল হয়ে যাবে জানো।
যারা লজ্জায় মুখ নিচু করে এরপর শুরু হয় ছবির সেশন। ফিহা হাতে ফোন নিয়ে বলে, আয় একটু কাঁধ ঘোরা। হ্যাঁ এখন একটু হাস। না এমন না, একটু মিষ্টি করে। যারা চেষ্টা করে কিন্তু পারে না, আর সবাই হেসে ফেলে। তার স্টাইল ঠিক করে দেয়। জিনিয়া পোজ দেখায়। এইভাবে হাত রাখো, এখন আয়নায় তাকাও। মিম এসে চুলের গুচ্ছ ঠিক করে দেয়। তারপর একটা দুইটা তিনটা ছবি তোলা চলতেই থাকে। মাঝে মাঝে সবাই নিজের হাসি চেপে রাখতে পারে না। যারা ভাবে এই মেয়েগুলো না থাকলে আমি কিছুই পারতাম না। ফিহা সব ছবিগুলো দেখে বলে, এই তো পারফেক্ট। যারা তখনও জানে না ফিহা তার কিছু অতি সুন্দর, কিছু একটু হট ছবিও তুলেছে যেগুলো সে বুঝতেই পারেনি। ফিহা সেগুলোর মধ্য থেকে বেছে নেয় 9টা ছবি। একটায় যারার মায়াবী মুখ, একটায় নীল শাড়ির ঝলক, আর একটায় হাসির আড়ালে লাজুক চোখ। ফিহা ছবিগুলো পাঠিয়ে ফোনে টাইপ করে, আমাকে কেমন লাগছে? আপনার দেওয়া নীল শাড়ি পরেছি। বার্তা পাঠিয়ে সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, ডান। ঘরে কিছুক্ষণের জন্য একদম নীরবতায় নেমে আসে, যেন চারজনই অপেক্ষা করছে ওপাশ থেকে কোনো উত্তর আসে কিনা। যারার বুক ধকধক করছে, হাতের আঙুলগুলো জোড়া করে সে শুধু ফিসফিস করে বলল, ওনার রাগটা ভাঙুক, শুধু একবার সুন্দর লাগছে বলুক। জানালার বাইরে চাঁদটা যেন একটু হেসে ফেলে। রাত তখন প্রায় 2টা। ঘর নিস্তব্ধ, শুধু জানালার পর্দা হালকা দুলছে। বাতাসে মিশে আছে এক ধরনের শূন্যতার গন্ধ। আরমানের চোখ তখন ফোনের পর্দায় আটকে। আপনার দেয়া নীল শাড়ি পরেছি, কেমন লাগছে? বার্তা পাঠিয়ে সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘরে কিছুক্ষণের জন্য একদম নীরবতা নেমে আসে। সে যেন চারজনই অপেক্ষা করছে ওপাশ থেকে। একটার পর একটা ছবি স্ক্রল করছে, সব একই মানুষের, কিন্তু প্রথমে প্রতিটা ছবিতে যেন নতুন করে হারিয়ে যাচ্ছে সে। আর মনে দৃষ্টি স্থির হয়ে গেল স্ক্রিনে। সময় যেন থমকে গেছে তার। মানজারা, তার লক্ষ্মী বউ। মানজারাকে সে আগে 1000বার দেখেছে, কিন্তু এই মানজারা একেবারে নতুন। নীল শাড়িতে মোড়ানো, নরম আলোয় দাঁড়িয়ে আছে, মুখে লাজুক হাসি, চোখে অনন্ত কোমলতা। নীল শাড়ির ভাঁজে কোমরটা যেন সমুদ্রের ঢেউ খেলে আছে। ওই চোখে একটা শান্তি, কখনো আয়নায় তাকিয়ে, কখনো ক্যামেরার দিকে সামান্য কাত হয়ে। ছবিগুলোর রং, আলো সবকিছু মিলিয়ে যেন তার বুকের ভেতরটা একটা ঝড় তুলে দিচ্ছে। আরমানের বুকের ভেতর থকথক করছে, মাথায় হাজার চিন্তা, কিন্তু একটাও ঠিকভাবে ধরতে পারছে না। আর মনে বুকের ভেতরটা হঠাৎ করেই ঝড় উঠে যায়। হাতে থাকা মোবাইলটা কাঁপতে থাকে। মনে মনে ভাবে, রাগ করে তবে ভালোই হয়েছে, না হলে এই রূপটা আমার চোখে ধরাই পড়তো না। সে এবার ফোনটা নামিয়ে চোখ বন্ধ করলো। মনে হলো কেউ যেন হালকা করে বুকের ভিতর কিছু লিখে দিচ্ছে। এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। রাগ করে থাকাই যায় না বাল। এখন বুঝি পাগল হয়ে যাব তোকে কাছে না পেলে, হাফ ইঞ্চি মেয়ে। তারপর আবারও ফোনটা হাতে নিল। ছবিগুলো একে একে দেখে গেল। যারাকে কখনো এত সুন্দর লাগেনি। নীল রংটা যেন ঠিক তার জন্যই তৈরি। আরমানের ঠোঁটে অচেতন একটা হাসি ফুটে উঠল, একই সাথে রাগ, মায়া, ভালোবাসা আর একটা অজানা ব্যথা। সে ভাবল, এই মেয়ে যদি জানতো আমি কেমন করে প্রতিদিন ওর জন্য অপেক্ষা করি, নিজেকে কিভাবে সামলাই, তাহলে হয়তো এই ছবিগুলো পাঠাতো না। তারপর আবারও সেই ছবির দিকে তাকালো। চোখে যেন কুয়াশা জমে গেল। তুই এমন করে তাকাস না মানজারা। সে ফিসফিস করে বলল নিজের মনে, এই চোখ দুটো, এই মুখটা আমাকে একদম হারিয়ে ফেলছে। কি মায়ায় জড়িয়ে নিলি আমায় তুই, হাফ ইঞ্চি মেয়ে। ফোনটা টেবিলে রাখলো, কিন্তু শান্ত থাকতে পারলো না। মাথার ভেতর একটা ঝড় বইছে। রাগ আছে, কিন্তু রাগের নিচে একটা ভয়ানক টান। সে চায় সামনে দাঁড়িয়ে যারাকে দেখতে। এই মুহূর্তে তার বুকের ভেতর থেকে একটা তাগিদ উঠল, যেতে হবে। ওকে সামনাসামনি না দেখলে শান্তি পাবো না। দ্বিতীয়বার ভাবে না, শুধু একটা জ্যাকেট পরে বাইকটা স্টার্ট দেয়। রাতের হালকা ঠান্ডা বাতাস মুখে লাগে। রাস্তার থোকা থোকা আলোগুলো লম্বা ছায়া ফেলে তার পেছনে। পুরো গ্রাম তখন ঘুমিয়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। মাথার ভিতর শুধু একটা ছবি ঘুরছে, তার লক্ষ্মী বইয়ের মুখ।
তার চোখের সেই কোমল দৃষ্টি যেন কিছু বলছিল নরম করে। রাগ করো না। বাইকটা ছুটে চলছে, বাতাস চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে কিছুই টের পাচ্ছে না। একবার নিজেকে বলে, পাগল হয়ে যাচ্ছি আমি। রাত 2টায় কারো বাড়ি যাওয়ার মানে হয়? তারপর নিজেই উত্তর দেয়, হয়। যদি সেই মানুষটা তার লক্ষ্মী বউ হয় তাহলে একবার কেন 1000 বার যাওয়ার মানে হয়। তার ভেতর রাগটা যেন ধীরে ধীরে অন্য কিছু জায়গা নিচ্ছে, আকুলতার ভালোবাসার। আকাশে চাঁদ তখন মেঘে ঢাকা, রাস্তার ঝিরে ঝিরে বাতাস। আরমানের মাথায় একসাথে হাজারটা চিন্তা। ও হয়তো ঘুমাচ্ছে, না হয়তো এখনো ফোনের পাশে বসে আছে আমার রিপ্লাইয়ের অপেক্ষায়।